ব্রিটিশ রাজনীতিবিদ বেঞ্জামিন ডিসরায়েলির একটি বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছিলেন, রাজনীতিতে আসলে শেষ বলতে কিছু নেই। এ কথাটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি সত্য। তবে সবচেয়ে বেশি সত্য বাংলাদেশের ইসলামী রাজনীতির ক্ষেত্রে। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই এই কথার সবচেয়ে বড় প্রমাণ হলো ১১ দলীয় জোটের ভাঙনটি। যেখানে আমরা স্পষ্ট দেখেছি যে ইসলামী দলগুলির মধ্যে সমমনা দলগুলো একত্রিত হয়েছিল প্রথমে ৭টি এবং পরবর্তীতে সেটা ১১টি দলে রূপান্তরিত হয় এবি পার্টি এবং নাগরিক পার্টি সহ আরও কিছু পার্টি এখানে যুক্ত হওয়ার পর। এবং সর্বশেষ এই পার্টি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই এক্সিট নেয়। ফলে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই সেটা যেমন প্রমাণ মিলে, একই সাথে প্রমাণ মিলে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে ইসলামী রাজনীতির ক্ষেত্রে যে ঐক্য, সেটা মোটেও সম্ভব নয়। তাহলে প্রশ্ন ওঠে, বহুল আলোচিত এক বাক্স নীতি কোথায় গেল? কি কারণে জামাত এবং চরমোনাইয়ের এই গুরুত্বপূর্ণ জোটটি শেষ পর্যন্ত টিকতে পারল না? কাদের চক্রান্ত আছে এটার পেছনে? আর সেই স্বপ্নটা কেনই বা ধ্বংস হয়েছে? এর পেছনের গল্পগুলোই মূলত আজকের এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমাদের বুঝতে হবে বাংলাদেশে ইসলামী রাজনীতির প্যাটার্ন কি, এটা কিভাবে বিন্যাস হয়েছে, আর এর পেছনে আসলে কি কি মতবাদ মতাদর্শের পার্থক্য রয়েছে। দেখুন, বাংলাদেশে কওমি গণনার একদম পিওর কওমি রাজনৈতিক দলগুলোর মধ্যে জমিয়তে ওলামায়ে ইসলাম অন্যতম একটি। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, যেটা মাওলানা মামুনুল হক লিড করছেন, এটা সহ বেশ কিছু কওমি গণনার দল রয়েছে যেগুলি পিওর কওমি ঘরানার ইসলামী দল। এই দলগুলো অধিকাংশই লেজুর ভিত্তিক রাজনীতি করে এসেছে। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন বিভিন্ন দলের সাথে জোট করেছে, তবে তাদের জোটের ঘটনা বিএনপির সাথেই বেশি। বেগম জিয়ার সাথে ওলামায়ে কেরামের খুব ভালো সংযুক্তি বা ভালো সম্পর্কের জায়গা ছিল। একদম পিওর কওমি ঘরানার যে রাজনৈতিক দল, এটার বাহিরে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশে একটা জনবান্ধব বা জনগণের সাথে সম্পৃক্ত একটা ইসলামী দল বলা যেতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মৌলিক শক্তি হলো এটা রুহানিয়াত, মানে আধ্যাত্মিক যে জায়গাটা সেটা, এবং রাজনীতি দুটোর একত্রিত এবং সম্মিলিত একটি প্রয়াস। ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, মানে চরমোনাইয়ের দিকে যদি তাকান, এখানে পীর যেমন আছে তেমন আবার রাজনৈতিক নেতাও আছে। মানে একই ব্যক্তি, তিনি ময়দানে হচ্ছেন রাজনৈতিক নেতা, আবার তিনি দরগাহে বা খানকাহে হচ্ছে পীর। যেটা বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর ইতিহাসে এই ধরনের মানে সম্মিলন, পীর এবং আধ্যাত্মিক এবং রাজনৈতিক দুটো একটা জায়গায় এসে সম্মিলন ঘটে, এটা খুবই বিরল একটা ব্যাপার। কওমি ঘরানার যে ইসলামী দলগুলি, তাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মৌলিক পার্থক্য হলো জনসম্পৃক্ততার জায়গা। অর্থাৎ যেই কওমি ঘরানার দলগুলির কথা আমি কিছুক্ষণ আগে বললাম, জমিয়ত, খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, ইসলামী ঐক্য জোট, এইসব দল জনসম্পৃক্ততা খুব বেশি নাই, তারা জনগণের সাথে খুব বেশি মেশে না। অধিকাংশ ক্ষেত্রে তারা ইসলাম সম্পর্কিত কোনো ইস্যু আসলে সেটা আন্দোলন করে, সেটা সফল করার চেষ্টা করে, এবং এই দলগুলো একত্রিত হয়েই মূলত হেফাজতে ইসলাম অরাজনৈতিক ব্যানারটির পেছনে ভূমিকা পালন করে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের সাথে তাদের বোঝাপড়ার জায়গা আছে, একদম পিপলের সাথে তাদের একটা ভালো রকমের সম্পৃক্ততা রয়েছে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনীতি করে যে দলটি, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দলটি একই সাথে ইসলামকে ধারণ করে, আবার এটি জনগণের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড। তবে মৌলিকভাবে অন্য দলগুলোর সাথে জামাত ইসলামের দলের যে মতাদর্শিক পার্থক্য, সেটার সবচেয়ে বড় পার্থক্যর জায়গা তৈরি করে মওদুদিবাদ। জামাত ইসলামী মাওলানা মওদুদিবাদের আকীদা এবং চিন্তা দর্শনকে ধারণ করে বলেই তাদের সাথে কওমি ঘরানা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তাদের সাথে বড় রকমের দূরত্ব রয়েছে। বাংলাদেশের ইতিহাসের এই জায়গাটি খুবই সাংঘর্ষিক একটি জায়গা। জুলাই গণঅভ্যুত্থান অনেক মেরুকরণ, অনেক হিসেব নিকেশকে ভেঙে দিয়েছে। সেই হিসেব নিকেশ ভেঙে দেওয়ার পাল্লায় ইসলামী রাজনীতিও ছিল। তারা অতীতের যত সংঘর্ষ সবকিছুকে ভেঙে দিয়ে একটা নতুন রাজনীতির প্রমিস মানুষকে করতে চেয়েছে। অতীতের সমস্ত সাংঘর্ষিক আচরণ ভুলে গিয়ে এক বাক্স নীতিতে একটি ইসলামী ঐক্যের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে। এবং জনগণের কাছে প্রচণ্ড রকম আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে যে ইসলামী দলগুলো যেন এক হয়, এক ছাতার নিচে আসে, একটা ব্যালটে মানে তাদেরকে যেন ভোট দেওয়া যায়। এবং এটার প্রবক্তা বলা চলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি দায়িত্বশীল সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব, তিনি এক বাক্স নীতির আওয়াজটা প্রথম দিকে তোলেন এবং এই ঐক্য প্রক্রিয়ায় তিনি নেতৃত্ব দিয়েছেন শুরুর দিকে।
আপনি যদি বাংলাদেশের বিভাগীয় সমাবেশের দিকে তাকান তাহলে একটি স্পষ্ট বার্তা পাবেন যে বাংলাদেশের যতগুলি ইসলামী আন্দোলন আর জামাত ইসলাম মিলে বিভাগীয় সম্মেলন করেছে সেখানে যে জনগণের জনস্রোত তৈরি হয়েছে সেটা মূলত এই ওই ইসলামী ঐক্যের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা সেটারই প্রতিফলন, সেটারই প্রকাশ কিন্তু ঘটেছে। মানুষ দিল থেকে চেয়েছে যে একটা ইসলামী ঐক্য হোক, সবাইকে একসাথে দেখি। অনেক তো দেখেছি লাঙ্গলকে, দেখেছি ধানের শীষ নৌকাকে, এবার আমরা ইসলামকে একটু দেখি। তবে হ্যাঁ, মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা কোনো নির্দিষ্ট দলকে কেন্দ্র করে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে একদম সমষ্টিগত পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে ইসলামী দলগুলি এবং ইসলামী দলগুলি পরিবর্তনের কথা বলে, সংস্কারের কথা বলে, ফলে তরুণরাও আকৃষ্ট হতে থাকে। তরুণরাও এই ইসলামী ঐক্যের সম্ভাবনাকে তারা আশায় একদম বুক বাঁধে। কিন্তু তাদের সবার বুক, বিশেষ করে বাংলাদেশের সবার বুকে এই আশাটা ভঙ্গ হয়, স্বপ্নটা ভঙ্গ হয় সর্বশেষ এই জোটটা ভেঙে যাওয়ার মাধ্যমে। দেখুন, এখানে কিছু তিক্ত সত্য আছে যেগুলি হজম করা কোনো দলের পক্ষেই সম্ভব নয়, তবে নিরপেক্ষ বিশ্লেষণ এগুলি বলতেই হচ্ছে। জামাত ইসলামী যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জোটবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে তখন কিন্তু সমতার একটা জায়গা ছিল, ইনসাফ ভিত্তিক, আসন ভিত্তিক একটা সমঝোতার জায়গা ছিল। এখানে সবচেয়ে বড় যেই জায়গাটা জামাত ইসলামের জায়গা থেকে যদি আমরা দেখতে চাই, দেখুন বাংলাদেশে 5টি বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যেখানে জামাত ইসলামের যে ছাত্র উইং, ছাত্র শিবির খুব ভালোভাবে বিজয় অর্জন করে। আর এতে করে মাঠের হিসাব পাল্টে যায়। বাংলাদেশ জামাত ইসলাম বুঝতে থাকে যে মাঠে এবং বিভিন্ন জায়গাতে দাঁড়িপাল্লা ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, আর সেখানে পিছিয়ে পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা। তবে এই জোট ভাঙার পেছনে মৌলিক 2টা জায়গা আছে। একটা জায়গা হলো ইসলামী আন্দোলন রাজনীতি বিমুখতা। দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব রাজনীতিতে খুব একটা ফোকাস করেনি। তারা নিজের মেরুদণ্ড সোজা করতে হবে এই ভাবনাটাই আসলে রাখেনি। অনেক ক্ষেত্রে তারা আসলে জোট নির্ভর হয়ে উঠেছে। বিশেষ করে আপনি একটু চিন্তা করুন, 259টি আসনে তারা নমিনেশন কিনেছে, কিন্তু বাকি আসনে তারা নমিনেশন কিনেনি, কারণ তাদের জোটের উপর একটা বড় রকমের আস্থার জায়গা ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুলটা ঠিক এখানেই, তারা নিজস্ব রাজনীতিটা ভুলে গিয়েছে। মোটামুটি তারা আসলে জোট নির্ভর রাজনীতি করা শুরু করেছে। জোটের উপর এত বেশি আস্থা রাখা জোট কেন্দ্রিক রাজনীতিতে খুব একটা দেখা যায় না, আর এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য মাইনাস পয়েন্ট। আর ঠিক উল্টো পাশে জামাত ইসলামের সমীকরণটা, যখন 5টা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের ছাত্র সংসদ নির্বাচনগুলিতে বিজয় অর্জনের খবর আসতে থাকে এবং তারা যখন মাঠের হিসাবটা তাদের সামনে স্পষ্ট হতে থাকে, তখন ইসলামী আন্দোলনের গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। আর তারপর তারা হয়ে ওঠে একটু বেশি বাস্তবতা কেন্দ্রিক। জামাত ইসলামকে বাস্তবতা কেন্দ্রিক এ কারণেই বলছি, কারণ বাংলাদেশের যদি সরকার গঠন করতে হয় শুধুমাত্র ইসলামী দল দিয়ে সরকার গঠন করা মোটেও সম্ভব নয়। এখানে বাংলাদেশের পিপলের সাথে কানেক্টেড বিভিন্ন দিক দেখতে হবে, আর সেই জায়গাটায় মুখ্য ভূমিকা পালন করে বাংলাদেশের নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। নাহিদ ইসলামরা বাংলাদেশের রাজনীতির একটা মুকুটের মতো, অর্থাৎ নাহিদ ইসলামরা যার কাছে যাবে, যার জোটে যাবে, তার গলার অলংকারের মতো থাকবে, কারণ জুলাই গণঅভ্যুত্থানের পুরো ক্রেডিট কিন্তু নাহিদ ইসলামদের। ফলশ্রুতিতে এনসিপিকে জোটে টানবার সর্বাত্মক চেষ্টা করে জামাত ইসলাম এবং তারা সফলও হয়, কিন্তু এই সফলতা আনতে গিয়ে তাদের যে জোটের একদম প্রাথমিক পর্যায়ে যেই সঙ্গী, জোট সঙ্গী ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরকে অনেকটা অনীহা চোখেই বোধহয় দেখা হয়। ফলশ্রুতিতে দুজনের মধ্যে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়। ইসলামী ঐক্যের ধারণাটা অনেকটা সহজ সাবলীল মনে হলেও এটা শুনতে অনেক ফ্যান্টাসিময় মনে হয়, রোমান্টিসিজম আসে, কিন্তু এটা বাস্তবে খুবই কঠিন। যেটার ফলশ্রুতিতে এখন বাংলাদেশে ইসলামী জনতার যে ভোট বা ইসলামপন্থীদের যে ভোট, সেটা এখন 3 ভাগে বিভক্ত হয়ে আছে। একটা ভাগ যাবে জমিয়তের পক্ষে, যেটা বিএনপির সাথে আছে, এবং তারা পরীক্ষিতভাবে বিএনপি যেহেতু ইসলামী দলগুলির সাথে ঐতিহাসিক সম্পর্ক আছে, ফলে কিছু কিছু মানুষ বিএনপির উপর আস্থা রাখবে, এবং ইসলামের ক্ষেত্রে যেহেতু বিএনপি কখনোই বাড়াবাড়ি করেনি, ফলশ্রুতিতে অনেকেই বিএনপিকে ভোট দিবে। আর জমিয়ত উলামায়ে ইসলাম বা বাংলাদেশে ইসলামী ঐক্যজোট সহ বেশ এই 2টা দলই মোটামুটি বিএনপির সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিএনপিও ইসলামী পিপলদেরকে বা মুসলমানদের দৃষ্টিকে আরো বেশি আকৃষ্ট করার চেষ্টা করেছে এবং তারা সফলও হয়েছে বটে। তবে সবচেয়ে বেশি ইসলামী দলগুলো যাদের সাথে আছে সেটা হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলামের জোটে 10টি দলের মধ্যে বেশিরভাগই কিন্তু ইসলামী দল। সেখানে এবি পার্টি এবং এনসিপি আর একটা দল বোধহয় আছে যারা একটু সেকুলার মনোভাবের। এখানে জামাত ইসলাম চাইছে ইনক্লুসিভ একটি জোট গঠন করতে, যেখানে ইসলামী দলও থাকবে, সেকুলার দলও থাকবে, এবং সব মিলিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট তারা গঠন করতে পেরেছে। এই জায়গায় তারা বেশ সফল হয়েছে বটে।
তবে এই পুরো রাজনৈতিক হিসেব নিকাশে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আগে পরে প্রস্তুতি না নিয়ে হঠাৎ করেই তাদের সেই ২৫৯টি আসনে লড়াই করতে হচ্ছে এককভাবে। এখানে আরেকটি কনস্পিরেসি থিওরি আসে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কোনোভাবে ভারতের ইন্ধনে তারা জোট থেকে সরে গেল কিনা? কোনোভাবে কি বিএনপির ইন্ধনে জোট থেকে সরেছে কিনা? সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যাওয়াতে জামাতে ইসলামের কিন্তু বড় রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এখানে মূল প্রসঙ্গটা আসে জামাতে ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই, হাতপাখার আর দাঁড়িপাল্লার ভোটের প্যাটার্নটা কিন্তু ২ রকম। দেখুন, জামাতে ইসলাম সবসময় মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর পছন্দের জায়গা তৈরি করতে পেরেছে। যারা একটু শিক্ষিত, যারা একটু বোঝে, যারা আসলে নাগরিক ভাবনা যাদের আছে, তারা জামাতে ইসলামকে পছন্দ করে। কারণ জামাতে ইসলামের সুশৃঙ্খল সাংগঠনিক শৃঙ্খলা এবং দেশ নিয়ে ভালোভাবে পরিকল্পনা করা এবং দেশকে স্বচ্ছতার সাথে, স্পষ্টতার সাথে রিপ্রেজেন্ট করার যে জায়গাটা, এই কারণে নগরের মানুষজন, শহরের মানুষজন, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন জামাতে ইসলামকে পছন্দ করে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একদম প্রান্তিক পর্যায়ে মানুষের সাথে কানেক্টেড। যারা কৃষক, বিভিন্ন পেশাজীবী মানুষ, তাদের সাথে ইসলামী আন্দোলন খুব ভালোভাবে কানেক্টেড। কারণ তারা ওয়াজের মাঠে এবং কি তাদের যে আরেকটা ধারা আছে অর্থাৎ পীর মুরিদি ধারা, সেই ধারার কারণে তারা বাংলাদেশের আপামর গ্রামগঞ্জে কিন্তু তাদের নেটওয়ার্ক রয়েছে। অর্থাৎ ইসলামী আন্দোলন হাতপাখার যে ভোটার, তাদের কিন্তু প্রান্তিক পর্যায়ের মানুষ বেশি। শহুরে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর মানুষের তুলনায় প্রান্তিক পর্যায়ের মানুষ যে ভোট ব্যাংক, সেটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে। আর এই জায়গাটায় ক্যালকুলেশনটা এমন, যদি জামাত এবং ইসলামী আন্দোলন একসাথে থাকতো তাহলে পসিবিলিটি ছিল যে প্রান্তিক এবং নগরের মানুষদের মাঝে একটা বড় রকমের সংযোগ স্থাপন হতো। প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে ইসলামী মহল কিন্তু খুব একটা কানেক্টেড করতে পারে না। ওই যে প্রথমে বললাম কওমিপন্থী যে রাজনীতি, সেটা মানুষের সাথে যোগাযোগই নাই। আর সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু একদম প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে রুট লেভেলে তাদের কানেক্টিভিটি আছে। আর জামাত ইসলাম শহর নগর কেন্দ্রিক হওয়ার কারণে প্রান্তিক মানুষের সাথে যোগাযোগটা খুবই কম। আর এখানে সবচেয়ে বেশি রাজত্ব করেছে নৌকা ধানের শীষ। নৌকা ধানের শীষ একদম মাঝি, জেলে, বিভিন্ন পেশার মানুষ, যারা একদম প্রান্তিক মানুষ, তাদের সাথে তাদের যোগাযোগ ভালো। ফলে যদি জোটটা হইতো ভাই, তাহলে এখানে খুব ভালো একটা খেলা হতো। ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামাতে ইসলাম জোট হলে মানে পুরো বাংলাদেশে ইনক্লুসিভ একটা ভোটার ব্যাংক তারা পেত, কিন্তু দুঃখজনকভাবে সেটা পায়নি। আর এটার পেছনে কারণগুলো কি, সেটা তো ইতিমধ্যে ব্যাখ্যাই করলাম। সর্বশেষ দুঃখের সাথেই বলতে হয় যে ইসলামী ঐক্যের যে সমূহ সম্ভাবনা, সেটা কবে রচনা হয়েছে এবং তারপর পর ৩টা ভাগে বিভক্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যদিকে জমিয়ত, অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস সহ জামাত ইসলাম। এই যে এতগুলি ভাগ হয়ে গেল ইসলামী ভোটগুলা, এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব একটা সুখের না। আবার অন্যদিক চিন্তা করলে সুখের, কারণ ইসলামী দলগুলি একত্রিত হয়ে সরকার গঠন করা টোটালি ইম্পসিবল। আন্তর্জাতিক সম্পর্ক বিনির্মাণ থেকে শুরু করে সব কিছুতে বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত যে ইসলামী জোট ক্ষমতায় আসবে এবং সেটা শাসন করবে, শরিয়া শাসন করবে, ভাই ওটা অনেক ফ্যান্টাসির বিষয়, বা ওটা ভাবতে ভাল লাগে, রোমান্টিক লাগে, কিন্তু এটা বাংলাদেশের জন্য না। বাংলাদেশ এই মুহূর্তে মোটেও শরিয়া আইনের জন্য প্রস্তুত না। আর কেন প্রস্তুত না, সেটার বিশ্লেষণ আরেকটা জায়গায় করব। বাংলাদেশে মানুষ কেন শরিয়া আইনের জন্য এই মুহূর্তে প্রস্তুত না, সেই ব্যাপারটাও বিশ্লেষণ করব পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এটাই দেখানোর চেষ্টা করেছি কেন এই স্বপ্নভঙ্গ হয়েছে ইসলামী ঐক্যের, এবং এটা যে হবে না সেটা অনেকভাবেই অনুমানযোগ্য ছিল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনাকে জানিয়ে রাখি আমি নিয়মিতই ভিডিও দিচ্ছি বাংলাদেশের পলিটিক্স নিয়ে, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। আমার সাথে যুক্ত থাকুন, অন্যদেরকে ভিডিওগুলি দেখার সুযোগ করে দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।